রামেশ্বরম ভারতের দক্ষিণ প্রান্তের এক পবিত্র দ্বীপ, যেখানে ইতিহাস, পুরাণ, আধ্যাত্মিকতা আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে গেছে। বিশ্বাস করা হয় এখান থেকেই ভগবান শ্রীরাম লঙ্কা যাওয়ার জন্য নির্মাণ করেছিলেন রাম সেতু। আর সেই কারণেই এই স্থান হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। বিখ্যাত রামনাথ স্বামী মন্দির, ভারতের দীর্ঘতম মন্দির করিডোর, রহস্যময় 22টি পবিত্র কূপ আর নীল সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক পাম্বান ব্রিজ, সব মিলিয়ে রামেশ্বরম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির এক অনন্য মিলনভূমি। সাউথ ইন্ডিয়া রোড ট্রিপের 8ম পর্বে আপনাদের দেখাবো এই পবিত্র শহরের প্রধান দর্শনীয় স্থান, জানবো তার ইতিহাস আর অনুভব করব সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা এক অনন্য অভিজ্ঞতা। তাহলে আজকের গল্প শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি জয়, আমি চৈতালি, আর স্বাগত আপনাদের আমাদের চ্যানেল জয় বাবু ট্রাভেলিং এ। ওম নমঃ শিবায়। আজ আমরা রামেশ্বরমে, আজ 15ই ফেব্রুয়ারি 2026। আমাদের হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে ডান দিকে 400 মিটার মতো হেঁটে আসলেই পড়বে এই অগ্নিতীর্থম। সময় হলো সকাল 6:15। অগ্নিতীর্থম হলো এমন একটি জায়গা যেখানে আগুন জল হয়ে সব পাপ ধুয়ে দেয়। লঙ্কা জয়ের পর রাবণ বধের পাপ মোচন করতে শ্রীরামচন্দ্র ও তার বাহিনী এখানেই প্রথম সমুদ্র স্নান করেছিলেন। রামচন্দ্রের এই স্নানকেই বলা হয় অগ্নিতীর্থম। চারধাম যাত্রা এই অগ্নিতীর্থম ছাড়া কিন্তু অসম্পূর্ণ। বিশ্বাস করা হয় এই জলের মধ্যেই আছে অগ্নিশক্তি, যা পাপ ও নেতিবাচকতাকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে সাফ করে দেয়। সূর্যের দিকে মুখ করে 3 বার ডুব, প্রণাম, মন্ত্রজপ, তারপরে রামনাথ স্বামী দর্শন, এটাই নিয়ম। এই হচ্ছে শ্রী রামনাথ স্বামী টেম্পল। এখানে সমুদ্রের শব্দও প্রার্থনা হয়ে যায়। এখানে দেবতা হচ্ছে শ্রী রামনাথ স্বামী শিব এবং দেবী হচ্ছে পর্বতবর্ধিনী পার্বতীর রূপ। এই মন্দির 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে সারা ভারত জুড়ে, সেই 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম, এবং 4 ধাম যে আছে ভারতে, সেই 4 ধামের অন্যতম স্তম্ভ এই রামনাথ স্বামী টেম্পল। ব্রাহ্মণ হত্যার দোষমোচনের জন্য শ্রী রামচন্দ্র এখানে শিব পুজো করেছিলেন এবং সীতামাতা বালি দিয়ে তৈরি করে দিয়েছিলেন সেই শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গই আজ এখানে পূজিত হয়। এখানে রামচন্দ্র পুরোহিত এবং শিব আরাধ্য দেবতা, তাই এর নাম রাম ঈশ্বরম, রামেশ্বরম। এখানে রাম ভক্ত আর শিব উপাস্য। এই মন্দিরের জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব হল এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটি রাম দ্বারা প্রতিষ্ঠিত। বৈষ্ণব ও শৈব 2 ধারার মিলনস্থল দেখা যায় এই মন্দিরে। এই মন্দিরেই আছে করিডোর অফ ওয়ান্ডার্স, বিশ্বের দীর্ঘতম মন্দির করিডোর, দৈর্ঘ্য প্রায় 1220 মিটার। এই মন্দিরে মোট 1212টি স্তম্ভ আছে, এক একটির উচ্চতা 20 ফুট। 1600 থেকে 1700 শতকে নায়ক রাজারা নির্মাণ করান এই মন্দির। মন্দির প্রাঙ্গণে ও আশেপাশে মোট 64টি তীর্থ আছে। প্রধান তীর্থ অগ্নিতীর্থম সমুদ্রে, যেটা প্রথমেই দেখালাম। এরপর 22টি কূপ বা কুয়ো, যেটি মন্দিরের ভিতরেই আছে। প্রতিটি কূপের জল, স্বাদ ও তাপমাত্রায় আলাদা। এখানে দর্শন পদ্ধতি বেশ অভিনব। প্রথমে অগ্নিতীর্থমে স্নান সেরে ভিজে বস্ত্র পরেই মন্দিরের ভিতরে আসতে হয়, এবং যে 22টি কূপ আছে সেই 22টি কূপে জলস্নান করতে হয়। তৃতীয়, রামনাথ স্বামী দর্শন করতে হয়, এবং চতুর্থ, পর্বতবর্ধিনী আম্মানকে দর্শন করতে হয়। এই মন্দিরে দর্শনের সময় ভোর 5টা থেকে শুরু হয় এবং চলে দুপুর 1টা অবধি। দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য বন্ধ থাকে, এবং দুপুর 3টে থেকে রাত 9টা অবধি আবার খুলে দেওয়া হয় মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য। এই মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ, তবে হ্যাঁ, আপনারা মোবাইল ক্যামেরা দুটোই ক্যারি করতে পারবেন পকেটে ভরে। এই মন্দিরের ভিতর ট্র্যাডিশনাল যে পোশাক আমরা পরি সেটাই শ্রেয়, আর যে ভেজা কাপড় থাকবে সেগুলো নেওয়ার জন্য অবশ্যই একটা পলিব্যাগ ক্যারি করবেন। এখানে 3টি উৎসব খুব বিখ্যাত। প্রথম মহাশিবরাত্রি, দ্বিতীয় তাইপুসাম, তৃতীয় রামনবমী। সত্যি আমরা বিরাট ভাগ্যবান। আজ শিবরাত্রির দিন এরকম জ্যোতির্লিঙ্গ, তার সাথে আবার 4 ধামের 1 ধাম,
মানে অদ্ভুত অদ্ভুত সত্যি। অসংখ্য ধন্যবাদ ঈশ্বর আপনাদের এবং আপনাদেরকেও যারা আমাদের এই ভিডিওটা দেখছেন। দেখুন এখন সকাল 8:30 বাজে, আমরা মন্দিরে ঢুকেছিলাম এই 6:15-20 নাগাদ, তার মানে ঘন্টা 2 লাগলো শিবরাত্রিতেই। নর্মাল দিনও আর একটু কম সময় লাগে, সোমবার বেশি ভিড় হয় যথারীতি। এই সম্পূর্ণ জায়গায় কিন্তু জুতো রাখার স্ট্যান্ড আছে, এই যে দেখছেন গেটের সামনে স্ট্যান্ড দেওয়া আছে। তবে মন্দিরের ভিতরে ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। যদি কুইক দর্শন চান তাহলে 200 টাকার টিকিট, যদি স্পেশাল দর্শন চান তাহলে 100 টাকার টিকিট, যদি ফ্রি দর্শন চান লাইনে দাঁড়িয়ে পড়ুন। সবগুলোতেই লাইনে দাঁড়াতে হবে। কুইক দর্শনের টিকিট কেটেছিলাম, তো সেই টিকিটে লাগলো 200 টাকা। আমাদের এই প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হলো। তারপরে গিয়ে আমরা রামানাথ স্বামী এবং পর্বতবর্ধিনী আম্মানের দর্শন পেলাম। এবার পরবর্তী গন্তব্য। আমি একটা হোটেলে ঢুকেছি, বেশ ভালোই খাবার দোকানটা। দেখুন কাতারে কাতারে লোক খাচ্ছে আজকে। ব্রেকফাস্টে আজকে নিয়ে নিলাম উত্তাপাম, এটা আমি অনেকটা খেয়ে নিয়েছি, চৈতালি উত্তাপাম। সময় হয়ে গেল 9:50, গাড়ি ঠাড়ি মুছে টুছে রেডি করে দিলাম। আমাদের হোটেল থেকে প্রথমেই চলে আসলাম রামার পাদাম দেখতে, মানে এখানে রামের পায়ের ছাপ আছে। তো এটাকে গন্ধমাদন পর্বতম বলা হয়। রামেশ্বরেই অবস্থিত, আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে। এই দেখুন এখান থেকে আপনি এই প্যানোরামিক ভিউটা দেখতে পাবেন। এখান থেকে দেখা যায় বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, রামেশ্বরম শহর, দূরে সমুদ্র সৈকত। এখানে দাঁড়ালে রামেশ্বরম ছোট হয়ে যায়। রামেশ্বরম শহরের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা। রামায়ণ অনুযায়ী লঙ্কা অভিযান শুরুর আগে শ্রীরাম এই পাহাড়ে উঠে সমুদ্র পেরিয়ে দিক নির্ণয় করেন। এখান থেকেই সেতু নির্মাণের পরিকল্পনা শুরু হয়। এই জায়গাতেই রামের পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস। রামের পায়ের ছাপ সত্যটা কি? একটি পাথরের উপর পায়ের ছাপের মতো চিহ্ন রয়েছে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এটাই রামের পদচিহ্ন। এখানে আপনারা দেখতে পাবেন ছোট মন্দির ঘর, ভেতরে রামের পদচিহ্ন, বাইরে দর্শনার্থীদের জন্য ভিউ গ্যালারি। এই পাহাড়টিকে গন্ধমাদন পর্বত বলা হয়, যার অর্থ গন্ধ মানে সুগন্ধ আর মাদানা মানে আনন্দদায়ক। একসময় এই পাহাড়ে সুগন্ধি ভেষজ পাওয়া যেত। রামের পায়ের ছাপ দেখে ভিতর থেকে প্রায় 2 কিলোমিটার চলে আসলাম পঞ্চমুখী হনুমান দেখতে। পঞ্চমুখী হনুমান একদম রাস্তার উপরেই অবস্থিত। হনুমানের 5টি মুখের বিরল মূর্তি ভারত জুড়ে খুব কম মন্দিরেই দেখা যায়। 5টি মুখের অর্থ: পূর্বমুখী হনুমান সাহস ও ভক্তির প্রতীক, নরসিংহ দক্ষিণমুখী ভয় বিনাশ করে, গরুড় পশ্চিমমুখী বিষ ও অশুভ শক্তি বিনাশকারক, বরাহ উত্তরমুখী পৃথিবীর রক্ষাকর্তা, হয়গ্রীব ঊর্ধ্বমুখী জ্ঞান ও বুদ্ধির প্রতীক। 5 মুখ 5 শক্তি, একটাই লক্ষ্য, রক্ষা কবচ। এই পঞ্চমুখী হনুমানের গল্প আমরা হয়তো অনেকেই জানি না। রামায়ণ অনুযায়ী লঙ্কায় যুদ্ধের সময় অহিরাবণ রাম ও লক্ষ্মণকে পাতালে নিয়ে যান। 5 দিকে একসঙ্গে প্রদীপ নিভিয়ে তাদের মুক্ত করতে হয়। হনুমান তখন পঞ্চরূপ ধারণ করেন। একসঙ্গে 5 প্রদীপ নিভিয়ে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন। এই শক্তির স্মৃতিতেই পঞ্চমুখী হনুমান পূজিত হন। এই মূর্তির বিশেষ আকর্ষণ হলো হিমালয় থেকে আনা পাথরে নির্মিত হনুমান মূর্তি। ভিতরে দেখলেন যে শিলাটা, সেই শিলাটা কিন্তু ওই শিলাটাই ভাসছে জলে। তো ওরা পাশে একটা ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিয়েছে। এবার আমরা চলে আসলাম নটরাজ মন্দিরে। এটা পঞ্চমুখী হনুমানের ঠিক উল্টো দিকেই অবস্থিত। এইবার চলে এলাম লক্ষ্মণ তীর্থম। এইটা হচ্ছে সুন্দর জলাশয়টা। রামেশ্বরম মানে কিন্তু শুধু রাম নয়, এখানে লক্ষ্মণের ছায়াও সমান শক্ত। পঞ্চমুখী হনুমান দেখালাম, তার ঠিক পাশেই অবস্থিত লক্ষ্মণ তীর্থম। গাড়ি সামনে পার্ক করার ব্যবস্থা আছে। দেখছেন জায়গাটা কি সুন্দর। এটি রামেশ্বরমে 64 তীর্থের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থ। লঙ্কা যুদ্ধে বহু অসুরবধের পর লক্ষ্মণ নিজেকে পাপমুক্ত করতে প্রথমে এই স্থানে স্নান করেন এবং তারপর শিব পূজা করেন। ভিতরে শিবের মূর্তিই দেওয়া আছে, মানে শিবলিঙ্গই দেওয়া আছে। তাই এই তীর্থের নাম লক্ষ্মণ তীর্থম। তীর্থের গুরুত্ব হচ্ছে আত্মশুদ্ধি এবং পাপক্ষয়। বিশেষ করে ভাইদের মঙ্গল কামনায় ভক্তরা এখানে প্রার্থনা করেন। চলুন এবার যাব এখান থেকে ভিলন্ডি তীর্থমে। ভিলন্ডি তীর্থম হচ্ছে গিয়ে সেই স্থান যেখানে সমুদ্রের মাঝে রাম তীর মেরে মিষ্টি জলের সূচনা করেছিলেন বা মিষ্টি জলকে নিয়ে এসেছিলেন এই পৃথিবীর মাটির উপরে। এবার চলে এলাম ভিলন্ডি তীর্থমে। চারিদিকে সমুদ্র, চারিদিকে নোনা জল,
কিন্তু মাঝখানে এক ফোঁটা মিষ্টি জল, এটাই ভিলন্ডি তীর্থম। এটি রামেশ্বরম দ্বীপের পূর্ব প্রান্তে, সমুদ্রের একদম ধারে, দেখতেই পাচ্ছেন এখানে বহু লোক স্নানও করছে। কিন্তু পবিত্র তীর্থ বা জলকূপ বলা হয় এটাকে। লক্ষ্মণ তীর্থম থেকে 6 কিলোমিটার দূরে এই ভিলন্ডি তীর্থম। রামেশ্বরমে 64 যে তীর্থস্থান আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ভিলন্ডি তীর্থম। কথিত আছে লঙ্কা জয়ের পর রাম, সীতা এবং লক্ষ্মণ এই স্থানে কিছুটা সময় বিশ্রাম নেন। তখন সীতা দেবী তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং সমুদ্রের মাঝখানে মিষ্টি জল কোথায় পাবে? তখন রাম এই স্থানে একটি তীর চালান, সেই তীরের আঘাতে এখানে উঠে আসে মিষ্টি জল। ভিল মানে হচ্ছে ধনুক, আর অন্ডি মানে পিয়ার্সিং বা ফুটো করা, তাই ভিলন্ডি তীর্থম। এখানে ধনুকের এক টানে সমুদ্র হার মানে। সত্যি বিষয়টা কিন্তু আশ্চর্যের ব্যাপার। দেখুন চারি সাইডে সম্পূর্ণ নোনা জল, কিন্তু এই কূপের জল মিষ্টি ও পানযোগ্য। এই যে দেখেছেন চৈতালি খাচ্ছে। जय श्री राम, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय श्री राम। चलो जी 3 बार पिलो, और एक पिलो, और एक पिलो, और एक पिलो। जय श्री राम, जय। এই জল কিন্তু পানযোগ্য, তবে একটু নোনতা নোনতা স্বাদের। বিজ্ঞান এর ব্যাখ্যা এখনও সম্পূর্ণ দিতে পারেনি, তবে সাধুরা এবং আশেপাশের লোকজন কিন্তু এই জল আজও পান করেন। আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই জল। এই ভদ্রলোক জল দিল, তার জন্য 10-20 টাকা দিতে হয়। এখানে কিন্তু একটি মন্দিরও নির্মাণ করা হয়েছে এই ভিলন্ডি তীর্থমকে কেন্দ্র করে। এবার চলুন এখান থেকে চলে যাব নেলিয়াপ্পার টেম্পল, তিরুনেলভেলি। এখান থেকে দূরত্ব 215 কিলোমিটার, সময় লাগবে এই 5 ঘন্টার ধারে পাশে। এই মুহূর্তে প্রায় 12টা বাজতে গেল। আজকে আমাদের এখনও অবধি আমরা 12 কিলোমিটার সম্পন্ন করেছি। তো 12 কিলোমিটার থেকে যাত্রা শুরু করছি। নেক্সট স্টপ তিরুনেলভেলি। শুরু হয়ে গেল পাম্বান ব্রিজ। Hanging on, walking tall. Some days I got no use for it all. শেষ হলো পাম্বান ব্রিজ। 2026-এর মতো রামেশ্বরমকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কন্যাকুমারীর পথে। এখান থেকে প্রথম স্টপেজ তিরুনেলভেলি, নেলিয়াপ্পার টেম্পল। চলুন রাস্তার বিবরণ এবার শুরু করা যাক। এটাই হচ্ছে রেল লাইনটা, যেটা মান্ডাপাম রামেশ্বরমকে কানেক্ট করছে। এটা কিন্তু সিঙ্গেল ওয়ে লাইন। এবার বলি ধনুষ্কোটি থেকে তিরুনেলভেলি এর মোট দূরত্ব শুরুতেই বললাম এই 215 কিলোমিটার মতো। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, যদি ব্রেক নেন তাহলে একটু বেশি। রাস্তা ভালো থেকে খুব ভালো বলা যেতেই পারে। এখন আমরা NH 87-এর উপর দিয়ে যাচ্ছি। NH 87-এ মানে পাম্বান ব্রিজ ক্রস করে, পুরোটাই NH 87-এর পার্ট। তো পাম্বান ব্রিজ ক্রস করার পরে আমরা আরও যাব হচ্ছে গিয়ে 32 কিলোমিটার। 32 কিলোমিটার পরে গিয়ে পড়বে NH 32 কিলোমিটার পরে NH 32 ধরবো। রুটটা হচ্ছে গিয়ে ধনুষ্কোটি থেকে রামেশ্বরম, রামেশ্বরম থেকে রামানাথাপুরম, রামানাথাপুরম থেকে শায়লগুড়ি, শায়লগুড়ি থেকে তুতিকোরিন এবং তুতিকোরিন থেকে তিরুনেলভেলি। এবার রুটের একটু ডিস্টেন্সগুলো বলে দিই। তো রামেশ্বরম থেকে রামানাথাপুরমের দূরত্ব 55 কিলোমিটার মতো, সময় লাগবে এই 1.5 ঘন্টা মতো। রাস্তা আগেই বললাম NH 87, পাম্বান ব্রিজ পার হয়ে সমতল খোলা হাইওয়ে। এই ব্রিজ পেরোলেই দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে ফিরে আসা যায়। তারপর রামানাথাপুরম থেকে শায়লগুড়ি, এর দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এখানকার পরিবেশ যেহেতু বেলা হয়ে যাবে তাই শুষ্ক জমি দেখতে পাবেন, লবণ মাঠ দেখতে পাবেন, ছোট ছোট গ্রাম দেখা যাবে। দক্ষিণ তামিলনাড়ুর রুক্ষ সৌন্দর্য এখানে দেখা যায়। এই অংশটাতে ট্রাফিক অনেকটাই কম থাকে এবং ড্রাইভও আরামদায়ক। তারপরে হচ্ছে শায়লগুড়ি থেকে তুতিকোরিন। শায়লগুড়ি থেকে তুতিকোরিনের দূরত্ব 50 কিলোমিটার, সময় লাগে এই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো। রাস্তা ভালো, কোথাও 2 ওয়ে লেন, কোথাও 4 ওয়ে লেন এই অংশ দেখা যায়। এইখান থেকে আবার কিছুটা সমুদ্র দেখা যায়। আর এইখানে মানে এই তুতিকোরিনের এখানে চাইলে লাঞ্চ ব্রেক নিতে পারেন। তারপরে তুতিকোরিন থেকে তিরুনেলভেলি, এর দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। এই রাস্তাও পেরোতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টার ধারে পাশে। এখানেও রাস্তা স্মুথ হাইওয়ে, চারপাশে পাম ট্রি দেখতে পাবেন। সমুদ্রের গন্ধ এখান থেকে ধীরে ধীরে মিলিয়ে মন্দিরের ঘণ্টায় বদলে যায়। এই আমরা NH 87 ছেড়ে এবার পড়লাম NH 32-তে। ডান দিকে চলে গেল মাদুরাই এবং বাঁদিকে ইন্ডিয়ার শেষ প্রান্ত
কন্যাকুমারী। রাস্তাটা আপাতত দেখতেই পাচ্ছেন বোথ ওয়ে লেন, মাঝখানে প্রপার লেন মার্কিং করা আছে, দু সাইডে লেন এন্ডিং মার্কও দেওয়া আছে। রাস্তাটা ওভারঅল ভালো, তবে 4 ওয়ে লেন হলে আরও ভালো লাগতো। এই আমরা পৌঁছে গেলাম শালগুড়িতে। এখানে আপনারা ছোট ছোট কিছু খাবার দোকানপাট পাবেন। আমরাও খুঁজছি লাঞ্চ টাইম। এখন সময় হলো 2:10। আমরা আজকের যাত্রাপথের 118.7 কিলোমিটার কমপ্লিট করলাম, সব মিলিয়ে পুরো সাইট সিন ধরে। আর এখনও বাকি 125 কিলোমিটার। এই শায়লগুড়িতে কিন্তু খুব বড় কোনো কিছু নেই, মানে রেস্টুরেন্ট বিরাট বড় রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট সেরকম কিছু নেই। এটা আনলিমিটেড, যত চাইবো তত দেবে। কিন্তু আর কত খাবো, এইটুকুনি ভাত খেয়ে নিই তাতেই হবে। সাম্বার ডাল দিয়ে ভাত, তার সাথে আলুর একটা তরকারি, আর একটা সবজির তরকারি আর পাঁপড়। এটার দাম হচ্ছে 90 টাকা, থালি সিস্টেম। এই যে বাঁদিকে দেখছেন, বাঁদিকে এইগুলো হচ্ছে সল্ট ফ্যাক্টরি। এখানে নুন তৈরি হচ্ছে, খাবার নুন। বাঁদিকে বেরিয়ে গেল তুতিকোরিন সিটি। তো এই তুতিকোরিনের এই জায়গাটাতেই বেসিক্যালি সল্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো বা জায়গাগুলো আছে। তো আপাতত আর বাকি হচ্ছে 69 কিলোমিটার, 69 কিলোমিটার। এই NH32টা এবার এসে অনেকক্ষণ পরে এসে 4 ওয়ে লেন হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন রাস্তা বেশ চওড়া হয়ে গেল। ভালো, বেশ চমৎকার খাসা জায়গা, রাস্তাটাও দারুণ। এবং এর সাথে সাথে শুরু হয়ে গেল টোল। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, আমারও হয়তো কোনোদিনও বলা হয়নি। এই যে দেখলেন পিচ রাস্তাটা এসে দুম করে টোলের এখানে এসে সিমেন্টিং কেন হয়ে গেল, এর একটা সাইন্টিফিক কারণ আছে। কারণ জেনারেলি অনেক দূর থেকে যারা আমাদের মতো গাড়ি চালিয়ে আসছে, তারা এখানে এসে টোলটাকে দেখে ব্রেকিং করে, এবং ব্রেকিংটা একটু জোরে হয়, তাই জন্য পিচের রাস্তার ওই জায়গাটা ভেঙে যায়। কিন্তু সিমেন্টের রাস্তা ওই ব্রেকিংটা করলে ওই জায়গাটা ভাঙে না। সব টোলেই দেখবেন 100-200 মিটার আগে পরে সিমেন্টিং করা। এটা একটা নতুন ইনফরমেশান দিলাম, অনেকেই হয়তো জানতেন না। চলুন এগোতে থাকি। আর 1 ঘন্টা মতো ড্রাইভ বাকি আছে। বাইরের তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড। সময় হলো দুপুর 3:42। আজকের যাত্রার 183 কিলোমিটার পথ আমরা সুসম্পন্ন করলাম। আগের ভিডিওতেই বলেছিলাম যে রিলায়েন্সে এখন হ্যাপি আওয়ার্স চলছে, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। তো এই যে পিছনে দেখেছেন তামিলে লেখা আছে, এখানে মধ্যা বাংলা ভাষা হচ্ছে হ্যাপি আওয়ার্স 10টা থেকে 5টা, প্রতি লিটারে 2 টাকা করে কম। সেই আনন্দের মজা নিতে, আম্বানির পয়সা খেতে আমরা নেমে পড়েছি। আম্বানির পয়সা, ভাইরাও আসছে, আমার কথা শুনে ভাইরাও আসছে। তো যাই হোক, তো এই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে। এখন পেট্রোলের দাম 99 টাকা 14 পয়সা। টোটাল তেল ধরলো 3091 টাকার, ওই 31.18 লিটার মতো। চলে এলাম আজকের যাত্রা পরবর্তী টোল প্লাজা NH32। যেই 4 ওয়ে লেন হয়ে গেল, তারপর থেকে টোলের সংখ্যাটাও বেড়ে গেল গুরু, নাহলে আমাদের ভারত চলবে কি করে। Working hard, making less. Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. ঢুকে পড়লাম তিরুনেলভেল্লিতে। এখান থেকে এই যে মোড়টা দেখলেন, সম্পূর্ণ মোড়টা ঘুরে সুন্দর আসলাম। সেই মোড়টা থেকে নেলিয়াপ্পা টেম্পেলের দূরত্ব আর এই 9.5 কিলোমিটার মতো। এখন সময় হলো 4:25। আমরা আজকের যাত্রার 236 কিলোমিটার পথ সুসম্পন্ন করলাম। আজকে রোববার, তার উপরে বিকেলবেলা। সেই বিকেলগুলো সত্যিই কোথায় যেন হারিয়ে গেছে। সেই ছোটোবেলাকার বিকেল, যেই বিকেলগুলোয় ক্রিকেট ফুটবল খেলে বেড়াতাম বন্ধুবান্ধবের সাথে, সেই বিকেলগুলো সত্যিই কোথায় হারিয়ে গেল। তাই এই বিকেলগুলো এখন বেশ মন খারাপের বিকেল মনে হয়। বিকেল 5টার সময় পৌঁছে গেলাম তিরুনেলভেল্লির নেলিয়াপ্পার টেম্পল। এবার বলি এই নেলিয়াপ্পার টেম্পল কেন এত বিখ্যাত। যেখানে শিব ও শক্তি পাশাপাশি বসে আছেন, সেটাই হচ্ছে নেলিয়াপ্পার টেম্পল। অবস্থান তিরুনেলভেল্লি, তামিলনাড়ু। এবং এখানে যে একটু পাশ থেকে নদী বইছে, সেই নদীর নাম হচ্ছে থামিরাভারানি। তো মন্দিরের যুগল হচ্ছে নেলিয়াপ্পার, শিব এবং কান্ঠিমাটি আম্মান, পার্বতীর এক রূপ। নামের অর্থ নেল্লাই মানে হচ্ছে ধান, আর আপ্পার মানে প্রভু। এর একটা পৌরাণিক কাহিনী আছে। এক ব্রাহ্মণ এখানে শিবের পুজো করতেন। তো একদিন এরকম হঠাৎ সিচুয়েশান তৈরি হয়, যখন প্রচণ্ড বৃষ্টির জন্য, বৃষ্টি ও বন্যার জন্য ধান বা ফসল নষ্ট হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তখন শিব আগুন দিয়ে সেই জায়গাটা পুরো ঘিরে দেন, তখন তাদের ফসলটা বেঁচে যায়। এই জন্যই নেলিয়াপ্পার মানে যিনি ফসল বাঁচান।
ভিতরে মন্দিরটি 63টি নারায়ণমার দ্বারা স্তুত। নারায়ণমার মানে স্তম্ভ। এখানে জুতো রাখার সুন্দর ফ্রি স্ট্যান্ডের ব্যবস্থা আছে মন্দিরের পাশেই। ফুল যদি না কিনতে হয় তাহলে ওই মন্দিরের পাশে গিয়ে আপনারা স্ট্যান্ডে রাখতে পারেন চটি ফ্রিতে। তামিল শৈব ধর্মের অন্যতম পবিত্র স্থান এই নেলিয়াপ্পার টেম্পল। দ্রাবিড় স্থাপত্য, বিশাল গোপুরম, খোদাই করা স্তম্ভ, পাথরের নৃত্যরত ভাস্কর্য, প্রতিটা স্তম্ভ যেন কথা বলে। এই মন্দিরের দর্শন পদ্ধতি প্রথমে নেলিয়াপ্পার দর্শন, তারপরে কান্ঠিমাটি আম্মানের দর্শন, তারপর সম্পূর্ণ মন্দির প্রদক্ষিণ। এই মন্দির খোলা থাকে ভোর 5:30 থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। এখানে দেবী পার্বতীর রূপ কান্ঠিমাটি আম্মার নামে পরিচিত, যেখানে করুণাই শক্তি হয়ে নেমে আসে। মন্দির থেকে বেরোলাম 6:20-তে। তিরুনালভেল্লিতে হালুয়া শপ খুব বিখ্যাত, ইরুট্টু কারাই হালুয়া। এই হচ্ছে মন্দির। মন্দিরের ঠিক উল্টো দিকেই কিছু দোকান আছে, দেখি কেমন হয় খেতে দেখি। এই যে দেখুন, এইগুলো হচ্ছে কারাই হালুয়া। এখানে ভালো বোঝা যাবে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কারাই হালুয়া। তবে এটা কিন্তু সুজির নয়। এর স্বাদটা ডেসক্রাইব করা খুব মুশকিল। খেতে ভালো, খেতে নো ডাউট ভালোই। আটা ফাটা ওই জাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়, খেতে ভালো, খেয়ে দেখতে পারেন। 100 গ্রামের দাম 28 টাকা, মানে 280 টাকা কেজি। আর কাজু দেওয়া হলে 360 টাকা কেজি। মন্দিরের উল্টো দিকের দোকান। চলুন তবে এখান থেকে এটা খেয়ে যাবো হচ্ছে কন্যাকুমারী। তিরুনেলভেল্লিকে বিদায় জানানোর সময় হয়ে গেল। ঝটিকা সফরে একটি মন্দির দর্শন করে ইরুট্টু কারাই হালুয়া খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে কন্যাকুমারী। মন্দির থেকে দূরত্ব 87 কিলোমিটার, সময় লাগবে এই 1.5 ঘন্টার ধারে পাশে। এই মুহূর্তে সময় হলো 6:50। আমরা আজকের যাত্রার 248 কিলোমিটার সম্পন্ন করলাম। এই উঠে পড়লাম NH44-এ। এই একটাই রাস্তা যায় কন্যাকুমারী, সেটা আপনি যেখান থেকেই ধরুন। কলকাতা সাইড থেকে এলে NH44 আপনাদের ধরতেই হবে। কয়েকদিন আগেই গেছে লাদাখ রোড ট্রিপ সিরিজ, সেখানে আপনারা দেখেছেন আমরা ছুঁয়ে এসেছি K2। আজ কন্যাকুমারী ছোঁয়ার পালা। তাহলে নর্থ থেকে সাউথ সম্পূর্ণ হবে আমাদের। NH44 এর অবস্থা খুব ভালো। NH44 পুরোটাই 4-ওয়ে লেন, মাঝখানে সুন্দর ডিভাইডার দেওয়া আছে। ডিভাইডারটা একটু ছোটো, কিছু কিছু জায়গায় লাইট ব্যারিয়ার হিসেবে গাছও লাগানো আছে। তবে ওভারঅল রাস্তাটা বেশ ভালো, চমৎকার রাস্তা। রাস্তার কন্ডিশন নিয়ে তো কোনো কথা নেই, সুন্দর রাস্তা। একটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের মতো ট্যাক্স পেয়াররা যেরকম আশা করে এটা ঠিক সেরকমই। এই রাস্তায় গতিবেগ 100 কিলোমিটার/আওয়ার এবং এই রাস্তায় স্পিড সেন্সিং ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো আছে। তবে তিরুনেলভেল্লি থেকে কন্যাকুমারীর কোথায় কোথায় স্পিড সেন্সিং ক্যামেরা লাগানো আছে, আদৌ আছে কি না সেটা জানতে চোখ রাখুন 6 ইঞ্চি স্ক্রিনে। এই দেখুন পেরিয়ে গেল প্রথম স্পিড সেন্সিং ক্যামেরা। আগেই বলেছিলাম আপনাদের NH44-এর উপর কিন্তু স্পিড সেন্সিং ক্যামেরা ইনস্টল করা আছে জায়গায় জায়গায়। তো গাড়ি স্পিড কিন্তু দেখে চালাবেন, আর ক্রুজ কন্ট্রোল থাকলে 100-এ সেট করে দিন না, সুন্দর দৌড়াতে থাকুক গাড়ি, গাড়ির ছন্দ লয় তালে। চলে এলো NH44-এর উপর দ্বিতীয় টোল প্লাজা। বলাই বাহুল্য এটা ন্যাশনাল হাইওয়ের অন্তর্গত, ফলে অ্যানুয়াল ফাস্ট্যাগ এখানে বৈধ। এটা হচ্ছে ননগুনেরি কন্যাকুমারী টোল প্লাজা। দেখতেই কি ভালো লাগছে। কন্যাকুমারী নামটা শুনলেই কীরকম একটা যেন বুকটা আনচান আনচান করে ওঠে। Working hard, making less. Some days are bad, bad at best. ঢুকে পড়লাম কন্যাকুমারীতে। একটা আলাদাই ভাইবস আছে গুরু, একটা আলাদাই ভাইবস আছে। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের হোটেল ট্রাই-সিতে। এই দেখুন একদম ভিতরে ঢুকে পুরো দারুণ পার্কিংটা। আমরা এই সাইড দিয়ে আসলাম একদম স্ট্রেট, এইটাই NH44। এই সাইড দিয়ে আসার পরে এই সাইডে চলে যাচ্ছে সমুদ্র, আর এইটা হচ্ছে হোটেল। ঢোকার পরে এইটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর রিসেপশনটা, দারুণ। এই হচ্ছে ওভারঅল রিসেপশন। এখানে পার্কিং, এই পুরো স্পেসটা বিরাট স্পেস, পার্কিংয়ের কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে লিফটটা। এখানে কিন্তু ইনাদের চেক আউট টাইম 12টার সময়। আর এখানে একটা সুইমিং পুল আছে যেটা চার্জ লাগে, অ্যাডাল্টদের জন্য 200 টাকা পার ঘন্টা এবং চিলড্রেনদের জন্য 100 টাকা, সকাল 8টা থেকে বিকেল 5টা। হ্যাঁ, এই সুইমিং পুলটা চার্জেবল। আমি প্রথমবার দেখলাম মানে চার্জেবল সুইমিং পুল, তবে অনেক জায়গায় থাকে শুনেছিলাম, তার যে দেখলাম। লিফট, এই স্পেস আমাদের 4th ফ্লোর। লিফটে যেতে যেতেও কিন্তু সমুদ্রের মজা নেওয়া যাবে।
হোটেলটা দেখুন, আমাদের তো বেশ ভালো লেগেছে। হোটেলটা বেশ পুরনো, তবে এই ভিউটা কিন্তু পুরনো হয় না। সকালের ভিউটা দেখাচ্ছে এই জায়গাটার, দেখুন কেমন লাগে। এই হচ্ছে আমাদের রুম। রুম থেকে বেরিয়ে এই হচ্ছে বিউটি, বুঝতে পারলেন? এখন সূর্যোদয় হচ্ছে। এটাই হচ্ছে এই হোটেলের মজা। এই হচ্ছে আমাদের একটা রুম, হোটেল রুম নাম্বার 405। এখানে ঢুকেই একটা টেবিল পাবেন, চেয়ার পাবেন খাওয়া দাওয়া করার জন্য। এর পাশে আছে হচ্ছে গিয়ে একটা বেডসাইড টেবিল, সেখানে ইন্টারকম রাখা আছে। এখানে একটা কাভার্ড আছে স্লাইডিং ডোরের, এসিটা চলে, একটা সুন্দর ফ্যান, একটা ডবল বেড, মোটামুটি কুইন সাইজের একটা বেডের সাইডে ডিজাইন করা আছে। এই সাইডে একটা টেবিল, জলের বোতল, ঘড়ি, মোবাইল, সানগ্লাস এসব রাখার জায়গা। লাগেজ এই সাইডে রাখতে পারেন। এখানে একটা বিরাট আয়না, আর টিভি তো বললাম। বাথরুমটা দেখুন বেশ বড়। এই হচ্ছে এখানে এটা বেসিন এরিয়া, আর এইটা হচ্ছে গিয়ে টয়লেট এবং শাওয়ার এরিয়া। ওয়েস্টার্ন কোমোড আছে, মিক্সার কল আছে, এটা সেন্ট্রালাইজড গিজার আছে, এক্সস্ট ফ্যান দেওয়া আছে। ওভারঅল ব্যবস্থাপনা কিন্তু দারুণ, আমাদের তো খুব ভালো লেগেছে। হোটেল ট্রাইসি, কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে দিয়ে দিলাম। আর এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া নিয়েছে 2000 টাকা সব সমেত। আর এই হচ্ছে আমাদের রুম, অলমোস্ট একদম সেম, আলাদা করে আর কিছু বললাম না। যা যা দেখেছেন এই রুমেও সেম আছে, পাশাপাশি দুটো রুম। এটা 4th ফ্লোর, এর ছাদ থেকে কিন্তু সানরাইজ দেখা যায়। তো কালকে সকালে যদি সানরাইজ আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। 8:30 বাজে, তো এখন খাবার দাবার খেয়ে ঘুমোতে হবে। পাশের রেস্টুরেন্টে ননভেজ পাওয়া যায়, এনাদের যে রেস্টুরেন্টটা আছে সেটা পুরো ভেজ রেস্টুরেন্ট। আমাদের হোটেলটা ছাড়াও এই অঞ্চলেই ধারে পাশে প্রচুর হোটেল পাবেন বিভিন্ন রেটের। আমাদের হোটেলে যেমন 2000 টাকা, আপনি 2000 টাকা থেকে 20-25 টাকা অবধি হোটেল এই অঞ্চলের রেঞ্জটার মধ্যেই পাবেন। এই যে থানা, কন্যাকুমারী থানার উল্টো দিকেই হচ্ছে এই রেস্টুরেন্ট, হোটেল বিশ্ব, নিউ বিশ্ব। এখানেই আপনারা মাছ মাংস পাবেন, মানে নর্মাল রেস্টুরেন্টের মধ্যে ঠিকঠাক দাম। চলুন তাহলে দেখে নিই খাবারে কী কী আছে। এই হোটেলে প্রথমেই নিয়ে নিলাম, এটা হচ্ছে গ্রিল চিকেন, এটা হচ্ছে হাফ, এটার দাম 250 টাকা। সুন্দর গুছিয়ে দিয়েছে, ভালো খেতে। এরপরে মেন কোর্স আসছে, আর এর সাথে নিয়ে নিলাম এরকম লাচ্চা পরাটা। এই পরোটাগুলো এক একটা 15 টাকা করে। আর এটা হচ্ছে চিকেন মশালা, এরকম ছোট ছোট পিস, এটার দাম 180 টাকা। পরোটা চিকেনটাও কিন্তু দারুণ খেতে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। নিয়ে আসবো কন্যাকুমারীর সাইট সিন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখা হচ্ছে তাহলে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। আজকের জন্য টাটা।